হাসি কান্না সুখ দুঃখ নিয়েই জীবনের গল্প। শুভ সন্ধ্যা দর্শকবৃন্দ, আমি চৈতালি সেন মজুমদার জীবনের গল্প অনুষ্ঠানে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার অতিথি পার্থ জানা। আসুন আমরা তার সঙ্গে পরিচয় করে নিই। পার্থবাবু নমস্কার। আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন? খুবই ভালো আছি, অনেকদিন পর তোমাকে দেখে। থ্যাংক ইউ। আমরা অনেক গল্প করব, আমাদের অনুষ্ঠানের নাম জীবনের গল্প, এবং আপনার থেকে শুনবো আপনার এই কানাডায় আসার জার্নি, আপনার কেরিয়ার, আপনার পরিবার, অনেক কিছু। তো আমি খুব এক্সাইটেড সেই নিয়ে। প্রথমে শুরু করি, যেহেতু আমাদের দর্শকরা সবাই জানতে চান এবং সবার ডিফারেন্ট রিজন আছে কানাডায় আসার। আপনি কানাডায় কতদিন এসেছেন? আমার হয়ে গেল প্রায়, আমি 2002-তে এসেছি। আচ্ছা, তার মানে অলমোস্ট 21-22 বছর। 21-22 বছর তো হয়ে গেল। আচ্ছা, মানে আপনি এসেছিলেন কি সপরিবারে? না, আমি তখন ব্যাচেলার ছিলাম, তখন বিয়ে হয়নি। আচ্ছা আচ্ছা, মানে এখানে আপনি স্টুডেন্ট হিসেবে এসেছিলেন? এখানে ঠিক স্টুডেন্ট না, আমি পিআর নিয়ে এসেছিলাম। আচ্ছা, এসে 1 বছর, বাট আমার ব্যাক অফ দ্য মাইন্ডে ছিল কি কিছু পড়াশোনা করার। তো প্রথম 1 বছর যেটা হয় সকলের, যারা নতুন ইমিগ্রেন্ট তারা প্রত্যেকেই প্রথম কয়েক মাস সময় লাগে স্টেবল হতে, জব পাওয়া যায় না। তখন আমি অড জব করেছিলাম কিছু, বাট এট দ্য সেম টাইম আমি রিসার্চ করছিলাম যে কি করা যায়। আপনার ব্যাকগ্রাউন্ড কি? আমি যখন কলকাতায় ছিলাম আমি বিএসসি করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। তারপর সেখান থেকে আমি কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা করলাম। তারপর আমার প্রথম চাকরি ইভেন অ্যাজ আ আইটি প্রফেশনাল, বাট সেই অর্থে আমি প্রোগ্রামিং করিনি কোনোদিনও, বাট আই ওয়াজ ইন মার্কেটিং। আচ্ছা, তো সেই নিয়ে বেশ 7-8 বছর ওখানে করার পর তারপরে হঠাৎ একদিন ডিসাইড করলাম যে অনেক হলো, এবার একটু দেশ ঘোরা যাক। তো সেই সময় হয়েছে কি, আমার এক কলিগ সে আমাকে খুব ইন্সপায়ার করলো কানাডা সম্বন্ধে। তো উনিও এসেছেন এখানে, উনি এখন আমেরিকায় থাকেন। তো আমাকে একদিন বললো যে কি করবি, আমরা তো খুব ক্লোজ ফ্রেন্ড, যে কলিগও প্লাস ফ্রেন্ডও। আমরা ঠিক আছে, এক কাজ কর, আমার সাথে চল কানাডা। তো এই সেই থেকে শুরু। তখন আমি ভালোভাবে বুঝিনি যে আমি কানাডায় আসবো। মানে আমার তখনও চিন্তাধারাটা ছিল যে কানাডা সম্বন্ধে আমার বিশেষ কিছু জানা ছিল না। অল্প বয়সে যেটা হয়, ঘর ছাড়বো, বিদেশে তবে যাব। এটা আমার মনে ছিল যে আমি কোথাও না কোথাও যাব, মানে ইন্ডিয়াতে অত থাকবো না আচ্ছা, বেশি দিন। তো এই আর কি। আচ্ছা, তো এখানে আসার পরে আপনি যেটা বললেন, আপনি স্টুডেন্ট হয়ে আসেননি, পিআর হয়ে এসেছেন। তারপরে আপনি চাকরি কি আপনার লাইনেই খুঁজছিলেন? না, তার কারণ যেটা আমি কোনোদিনও মনে করিনি যে সেই সময় আইটি মার্কেটিং যেটা কানাডাতে সেরকম কোনো প্রসপেক্ট ছিল না। আচ্ছা, সেটা আমি আগে থেকেই জানতাম। তো আমি সেটা ভেবেই আমি জানতাম যে আমাকে আই হ্যাভ টু চেঞ্জ মাই প্রফেশন। তো সেটা আমার কাছে খুব একটা সারপ্রাইজ ছিল না। তো আমি এসে তখন, বাট আমি কী করবো সেটা আমি তখনও জানতাম না, অনেস্টলি স্পিকিং। তো অবভিয়াসলি যেটা হয় যে আমার যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করে যদি কিছু করা যায়, তো সেটাই আমার মাইন্ডে ছিল। তো এখন আপনি কি করেন? এখন আমি নার্সিং প্রফেশনে গেছেন। ওকে, আছি। তো নার্সিং প্রফেশনে নর্মালি আমরা নার্স বলতে যেটা বুঝি, সাদা গাউন পরা এক মহিলা সেবা করছেন। আপনি যে নার্সিং লাইনটা চুজ করলেন পুরুষ হয়ে, ফার্স্ট অফ অল আমার একটা প্রশ্ন হচ্ছে, অডিয়েন্সের বোধহয় জানতে ইচ্ছা করবে যে এই লাইনটা ইজ নট জেন্ডার বেসড, যে কেউ করতে পারে, অ্যাম আই কারেক্ট? অ্যাবসলিউটলি। বাট আমি যখন প্রথম শুনলাম এখানে এসে যে মেল নার্সও এখানে হয়, তো তখন আমার কাছে সেটা একটা মানে ইট ওয়াজ কোয়াইট শকিং, লাইক আই ডিডন্ট নো ইভেন আচ্ছা, যে পুরুষরাও যে নার্স হতে পারে। সেরকম তো আমাদের দেশে যেটা দেখেছি, এখন হয়তো চেঞ্জ হয়ে থাকতে পারে। তো হোয়াট ইন্সপায়ার্ড ইউ, আপনি নার্সিংটা করব, এই প্রফেশনে যাব মনে হলো কেন? দুটো জিনিস। এক হচ্ছে আই ওয়াজ অ্যালোন, তো আমাকে খুব কুইকলি সেটেল হতে হবে। তো হুইচ ওয়ান ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে? তো আমার যখন আমি প্রথম আমার যে রুমমেট ছিল, ওর নাম ছিল অ্যালেক্স অ্যাকচুয়ালি। তো আমাকে একদিন বললো যে, একদিন জাস্ট কথা বলছিলাম দুজনে বসে। তো বললো যে তুমি ব্যাকগ্রাউন্ডে কি, তোমার ব্যাকগ্রাউন্ড কি, আমার ব্যাকগ্রাউন্ড কি, এইসব নিয়ে আলোচনা হচ্ছিল, জাস্ট ইনফর্মাল। তো আমাকে বললো যে তুমি কি করতে চাও। আমি বলছি যে কী আর করতে চাই এখনও তো আমি ডিসাইড করিনি, বাট আই উইল ডু সামথিং বেসড অন মাই ব্যাকগ্রাউন্ড। তখন ও বললো যে ঠিক আছে, এরকম নার্সিং এখানে করতে পারো, হেলথ কেয়ার ইজ ভেরি লুক্রেটিভ, হাই ইন ডিম্যান্ড। আমরা হ্যাঁ তো ঠিক আছে করবো। কী করতে হবে? বলে এই করতে হবে যে তোমাকে কলেজে অ্যাপ্লাই করতে হবে, দিস ইজ দ্য প্রসেস, বাট আমি পুরোটা জানি না।
তখন আমি একটু রিসার্চ করতে শুরু করলাম। তো আপনি এটাতে আমাদের খুব দর্শকদের জানলে সুবিধা হবে যারা নার্সিংয়ে যেতে চান, আপনি যদি স্টেপটা একটু বলেন যে কি পড়তে হবে, কি করতে হবে। যেটা বেসিক রিকোয়ারমেন্ট, কলেজ বা ইউনিভার্সিটি যেখানেই যান না কেন, সেখানে যেটা হবে যে প্রথমত ওরা একটা রিটেন টেস্ট নেবে। সেটা হবে বেসিক সায়েন্স। বেসিক সায়েন্স বলতে হায়ার সেকেন্ডারি সায়েন্স, ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স। ওকে, Mathematics also like basic, like the high school final standard. That's it. তো ওটা একটা টেস্ট হয়। So based on the marks you get on that test, they will suggest you like whether you qualify or not. That's it. আর তারপরে কত দিনের পড়াশোনা? তারপর যেটা দুটো হয়, একটা কলেজে যেটা হয় সেটা 2 বছর, ওটাতে ডিপ্লোমা পাওয়া যায়। ইউনিভার্সিটিতে গেলে সেটা হবে 4 বছর, সেটা ব্যাচেলর অফ সায়েন্স হবে নার্সিংয়ে। তো সেটা সেই সময় ওটা করতে গেলে যেটা আমাকে দিতে হতো সেটা আমাকে জিমেট দিতে হতো। তখন তো আমি একদম ফ্রেশ ইমিগ্রেন্ট। তো যাই হোক, তো আমার কাছে তখন মনে হয়েছিল যে ইজিয়েস্ট ওয়েটাই আমার কাছে গ্রহণযোগ্য ছিল। সেই সময় আমি ওটাতেই অ্যাপ্লাই করেছিলাম। তো আমার প্রশ্ন হচ্ছে, যতদূর আমরা সাধারণ মানুষ, আমি নার্সিং নিয়ে অত জানি না বলে আপনার থেকে প্রশ্ন, আমি শুনেছি প্র্যাকটিক্যাল নার্স আর রেজিস্টার্ড নার্স দুটো আলাদা জিনিস, এই দুটোর কি ডিফারেন্স বলবেন একটু? কিছুই ডিফারেন্স নয়। অ্যাজ আ লাইক কাইন্ড অফ লাইক ক্যাপাসিটি, স্কোপ অফ ওয়ার্ক, দেয়ার ইজ আ স্লাইট ডিফারেন্স, বাট বেসিক্যালি কাজ একই। পড়াশোনার দিক থেকে কি ডিফারেন্স? ওই বললাম যে রেজিস্টার্ড নার্সিংয়ে ডিগ্রি নিতে হবে, ব্যাচেলর অফ সায়েন্স, আদারওয়াইজ ডিপ্লোমা। ওকে, ঠিক আছে। স্যালারি ওয়াইজ ডিফারেন্স? দেয়ার ইজ এ ডিফারেন্স আছে। রেজিস্টার্ড নার্স হলে অফকোর্স বেশি। একটু বেশি হয়, কারণ পড়াশোনাটা বেশি। তো আপনি যে নার্সিং করছেন, আপনার নার্সিংটা কি স্পেশালাইজড কোনো ফিল্ডে? হ্যাঁ, মেন্টাল হেলথ নার্সিং, সাইকিয়াট্রিক নার্সিং। সো সেটা মাস্ট বি ভেরি চ্যালেঞ্জিং, কারণ মেন্টাল হেলথটা ইজ আ বিগ ব্রড সাবজেক্ট অফ ডিসকাশন। তো এখানে আমাদের কনভারসেশনটা আরও ইন্টারেস্টিং হয়ে যাবে। আপনার থেকে আগে শুনি যে মেন্টাল হেলথ নিয়ে যে করছেন, এটা কি আপনি প্রফেশনটাকে চুজ করেছেন, না আপনার কি আলাদা কোনো পড়াশোনা করতে হয়েছে এই স্পেশালাইজ করার জন্য? অনেস্টলি নয়। আমার ফার্স্ট অপরচুনিটি ছিল যে আমি যখন হসপিটালে চাকরি পেলাম, সেটা মেন্টাল হেলথ, আনফর্চুনেটলি বা ফরচুনেটলি। তো ব্যাস, দ্যাটস হাউ আই স্টার্টেড মাই ক্যারিয়ার। মেন্টাল হেলথ নিয়ে আমার মনে হয় দর্শকদের মনে অনেকের কাছে প্রশ্ন থাকবে, এবং যেটা আমার মনে হয় আমরা সবাই অস্বীকার করতে পারবো না, আজও আমরা মনে করি মেন্টাল হেলথ ইজ আ ট্যাবু, রাইট? কারোর বাড়িতে কারোর যদি মনে হয় মেন্টাল হেলথ প্রবলেম আছে, ফার্স্ট কথা মাথায় আসে যে মানসিক ভারসাম্যহীন, পাগল, লোকের কাছে মানুষ হেল্প চায় না, রাইট? আমরা যেমন হাত পা শরীরের কোনো ব্যথা হলে হুট করে ডাক্তারের কাছে যাই, মেন্টাল হেলথে অনেকেই দোমনা করেন, ভাবেন যে পাড়াপড়শি কী বলবে, আত্মীয় স্বজন কী বলবে। এই বিষয়ে আপনার কি, ইন টার্মস অফ দ্য অ্যামাউন্ট অফ পেশেন্টস আপনি দেখেন, আপনি কি দেখেছেন যে আমাদের কমিউনিটির অনেক লোক আসে? আমাদের কমিউনিটি বলতে সাউথ এশিয়ান কমিউনিটি আসে খুবই কম সংখ্যায়, খুবই কম, ডেফিনেটলি। বাট আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে ইয়েস, there is a stigma attached to it, mental health. তো এই কারণে অনেকেই হেল্প নিতে চান না। তো এইটা যদি আমরা অডিয়েন্সকে জানাতে চাই, এবং আপনাদের বাড়িতে যদি কারোর মনে হয় যে কারোর ট্রিটমেন্ট দরকার, হু শুড দে রিচ আউট ফার্স্ট? ফ্যামিলি ডক্টর? অফকোর্স ফ্যামিলি ডক্টর, জিপি, যে জেনারেল ফিজিশিয়ান এখানে যাকে বলা হয়। তো ফার্স্ট অ্যাসেসমেন্ট উনি করবেন। উনি যদি মনে করেন যে দে নিড ফার্দার অ্যাসেসমেন্ট, তখন উনি রেফার করবেন সাইকিয়াট্রিস্ট। ওকে। তো সাইকিয়াট্রিস্ট তখন প্রথমত আউটপেশেন্ট সাইকিয়াট্রিস্ট হবে জেনারেলি ফার্স্ট। তো উনি যদি মনে করেন যে ওষুধে ওটা হয়ে যাবে, দে উইল স্টার্ট মেডিকেশন। আর যদি দেখা যায় তাতে খুব একটা কাজ হচ্ছে না, এফেক্টিভ নয়, তাহলে উনি যদি মনে করেন যে হ্যাঁ ওনাকে হসপিটাল ভর্তি করতে হবে, তো উনি তখন রেফার করবেন কোনো একটা সাইকিয়াট্রিক হসপিটালে। তো আপনি তো সাইকিয়াট্রিক হসপিটালে আছেন, রাইট? কি নাম আপনার হসপিটালের? সেন্টার ফর অ্যাডিকশন অ্যান্ড মেন্টাল হেলথ। সেন্টার ফর অ্যাডিকশন অ্যান্ড মেন্টাল হেলথ। তো আপনি যে ধরনের পেশেন্ট দেখেন, পেশেন্টদের কি আপনার কোনো ক্লাস ক্যাটাগরিতে ফেলা যায়, যে আমি টিনেজার্স দেখি কি সিনিয়র্স দেখি, এরকম? হ্যাঁ, এটা তো আছেই। এটা ডিপেন্ড করছে কোন হসপিটাল। এখন জেনারেল হসপিটালও সাইকিয়াট্রিক ইউনিট আছে, সেখানে হয়তো অত ডিফারেন্সিয়েট করা হয় না,
বিকজ লাইক ওরা স্পেশালাইজড নয়। তো আমাদের হসপিটাল যেহেতু স্পেশালাইজড, তো আমাদের বিভিন্ন ইউনিটে স্পেশালাইজড ট্রিটমেন্ট দেওয়া হয় এবং বিভিন্ন এজ গ্রুপে, ইউথ থেকে শুরু করে জেরিয়াট্রিক বলতে যারা খুব বয়স 60-এর উপর তারা। তো খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন মাথায় আসছে, কারণ আমার দুটি ছেলে আছে, ইয়াং অ্যাডাল্টস, টিনেজার্স, এবং আজকাল আমরা অনেকেই শুনেছি টিনেজার্সদের মধ্যে সুইসাইডাল প্রবণতা, ড্রাগসের কিছু প্রবলেমস। আপনার চোখে দেখা যে মেন্টাল হেলথ, ইউথ মেন্টাল হেলথ নিয়ে আপনি কি বলতে চান? হোয়াট ক্যান পেরেন্টস ডু টু কিপ প্রপার মেন্টাল হেলথ ফর দ্য কিডস অ্যান্ড হোয়াট ক্যান কিডস ডু টু মেনটেন দ্যাট? আমি একটা কথাই বলতে চাই যে নেভার লুজ অ্যাটাচমেন্ট উইথ ইউর কিডস। এই অ্যাটাচমেন্টটা যখনই থাকে না, তখন কি হয়, তাদের মধ্যে একটা প্রবণতা এসে যায় কি, যে তারা হয়তো অন্যর উপর ডিপেন্ড করতে শুরু করে। সেটা ড্রাগ হতে পারে বা অন্য কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স হতে পারে। তো আমার সাজেশন যেটা হচ্ছে, যেটা আমি দেখেছি, যে অনেক ডিপ্রেশন ইউথদের মধ্যে যেটা ডেভেলপ হয়, সেটা ওই কারণে হয়। আর সেকেন্ডলি হচ্ছে অ্যাবিউস। অলওয়েজ ট্রিট ইউর কিডস উইথ ডিগনিটি, নেভার অ্যাবিউস। কেননা অ্যাবিউস থেকে পরবর্তীকালে দেখা গেছে যে ইভেন নট নেসেসারিলি কি ইমিডিয়েটলি ওটার এফেক্ট হয়, বা অনেক সময় দেখা গেছে তারা অ্যাডাল্ট স্টেজে যখন পৌঁছায় তখন তাদের মধ্যে নানা রকম ফ্ল্যাশব্যাক চলে আসে ফর ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাবিউস, আর সেখান থেকে মেন্টাল ইলনেস শুরু হয়। তো আমাদের দর্শকদের আরেকটু বিস্তারিত জানার জন্য, এবং এটা খুব ইম্পর্টেন্ট, আমরা যারা পেরেন্টস, আমরা এদেশে এসেছি, আমরা পেরেন্টসরা সবাই কেরিয়ার এস্টাবলিশ করার জন্য নিজেরা ব্যস্ত থাকি, অনেক সময় শত ভালোবাসা সত্ত্বেও অজান্তে আমরা অনেক সময় বাচ্চাদের ঠিকমতো টেক কেয়ার করি না এবং সময় দিই না তাদেরকে জানার জন্য। এদেশে আসলে সবথেকে বড় চ্যালেঞ্জ আমার যেটা মনে হয় যে আমাদের একটা কালচারাল ডিফারেন্স হয়ে যায়। বাচ্চারা আরও স্ট্রাগল করে বিকজ তারা স্কুলে এক জিনিস শিখছে, বাড়িতে এক জিনিস শিখছে, আমরা তাদের উপর ফোর্স করি আমাদের জিনিসটা শেখানোর জন্য। সো দেয়ারস আ গ্যাপ। আপনি যেটা বললেন, অ্যাটাচমেন্ট থাকাটা খুব দরকার। আমার কৌতূহল হচ্ছে জানতে যে আপনি যে ধরনের টিনেজারদের মেন্টাল ইস্যুস দেখেছেন, কি ধরনের দেখেছেন, আর কতটা তার মধ্যে ওয়াজ প্রবাবলি প্রিভেন্ট করা একটা কথা বলে রাখি, এখানে যখন টিনেজ যারা ইউথ, তারা যখন আসেন আমাদের কাছে, তখন তাদেরকে ঠিক মেন্টাল হেলথ চ্যালেঞ্জ বলে আমরা সিগনিফাই করি না। সাম কাইন্ড অফ ইস্যুস, মেন্টাল হেলথ ইস্যুস। তার কারণ হচ্ছে তখন তারা তো খুব আর্লি স্টেজ, তো বোঝা যায় না। এখানে একটা কথা বলে রাখা ভালো, যে অনেক সময় কি হয়, এখানে অনেকটা স্কিজোফ্রেনিয়া বলে একটা রোগ যেটা মেন্টাল হেলথে আছে, সেটা ইয়াং বয়স থেকেই শুরু হয়। স্কিজোফ্রেনিয়াটা ব্যাপারটা কি? স্কিজোফ্রেনিয়া হচ্ছে যেমন আমি হয়তো একটা কিছু বিলিভ করছি বা মনে করছি যে এটা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে না, ইটস নট রিয়াল। ফর এক্সাম্পল লাইক, আমি একটা জিনিস দেখছি কিন্তু ওটা রিয়েল নয়, বা আমি একটা জিনিস শুনছি সেটা রিয়েল নয়। হ্যাঁ, তো এটা টিনেজারদের মধ্যে, ইয়াংদের মধ্যে হয়? এটা তখনই হয় যখন আনফর্চুনেটলি যারা এটা আসে ড্রাগ অ্যাডিকশন থেকে। তো এটা ইয়াং বয়স থেকে শুরু হয়, কেননা এখানে আনফর্চুনেটলি ড্রাগের অ্যাক্সেসটা এত কুইক অ্যান্ড ইজি এখানে, ফর ভেরিয়াস রিজন। বিশেষ করে যারা টিন এজ বা খুব ইয়াং, তারা কি হয়, নানান কারণে তারা দে গেট অ্যাট্রাক্টেড টু ড্রাগস ইজিলি। তো তখন কি হয়, সার্টেন কাইন্ড অফ ব্রেন কেমিস্ট্রি একটা চেঞ্জ শুরু হয়, সেখান থেকে স্কিজোফ্রেনিয়া শুরু হয়। এবং 90% ক্ষেত্রে আমার দেখা ইউথ প্রবলেম সেটা হচ্ছে ওই ড্রাগ ইনডিউসড স্কিজোফ্রেনিয়া। ওকে, আমার একটা জিনিস শুধু মাথায় আসছে এখন, কয়েকটা নাম শুনেছি এবং আপনার থেকে সুযোগ যেহেতু পেয়েছি আপনার থেকে ক্লারিফিকেশন নেব। পার্সোনালিটি ডিসঅর্ডার আর বাইপোলার, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা? দুটো একদমই আলাদা। পার্সোনালিটি ডিসঅর্ডার হচ্ছে এক্স্যাক্টলি, এটা ঠিক বলা যায় না যে মেন্টাল হেলথ, ইজ মোর লাইক এ বিহেভিয়ারাল ইস্যুস, মোর রিলেটেড টু বিহেভিয়ার। আর আরেকটা কি বল, বাইপোলার। হ্যাঁ, বাইপোলার একটা রিয়েলি মেজর মেন্টাল হেলথ চ্যালেঞ্জ।
তো কি দেখে বুঝবো আমরা সাধারণ লোক, আমার বাড়িতে কোনো একটা পেশেন্ট যদি থাকে যে তার বাইপোলার না তার হ্যাঁ, তো পার্সোনালিটি বাইপোলার ডিসঅর্ডার? কথাটার মধ্যেই রয়েছে বাইপোলার, লাইক দুটো পোল, লাইক আমি খুব সংক্ষেপে খুব সহজ ভাষা বলতে চেষ্টা দুটো করছি। মাত্রার। হ্যাঁ, হঠাৎ ডিপ্রেশন হয়ে যায়, হঠাৎ ম্যানিক হয়ে যায়, মানে খুব কুইক সাকসেশন। এই ধরুন আমি খুব ডিপ্রেস ফিল করছি, হোপলেস, কিছু করতে ভালো লাগছে না, খুব ঘুমোচ্ছি, খুব খাচ্ছি বা হয়তো খিদে নেই, এই ধরনের সিমটমস। আবার এটা বেশ কিছুদিন চলার পর হঠাৎ দেখা গেল আমি খুব আমার হঠাৎ এনার্জি এসে গেলো খুব। I started spending a lot of money, a lot of behaviors which is very reckless. কথাবার্তা হঠাৎ স্পিড বেড়ে গেল, ঘুম কমে গেল, হাই এনার্জি হলো, অত ঘুম হলোই না, এটাও চলতে পারে বেশ কিছুক্ষণ এপিসোড। তো বাট এইগুলো কতক্ষণ চলবে তাহলে আমরা একটা বলবো বাইপোলার, সেটা ডিপেন্ড করে। এখানে ডিএসএম, এখানে একটা ম্যানুয়াল আছে, এখানকার সাইকিয়াট্রিস্ট ওটা ফলো করে, তো ওরা অ্যাসেস করবে সিমটম থেকে এবং হাউ লং দ্যাট সিমটম লাস্টিং, ওর উপর ডিপেন্ড করে ডায়াগনোসিস করবে এটা বাইপোলার কিনা, বা বাইপোলার হলে এটা ডিপ্রেশন হবে না ম্যানিক হবে। তো বিফোর আই গেট ইনটু দ্য ডিটেলস অফ পার্সোনাল ডিসঅর্ডার, বাইপোলার পেশেন্ট যদি থাকে বাড়িতে, আর দে ডেঞ্জারাস? হতে পারে, অফকোর্স হতে পারে। আর ডেঞ্জারাসটা বেশি যেটা হয়, হ্যাঁ, ডিপ্রেশনে হলে যেটা হয় হতে পারে যে সুইসাইডাল টেন্ডেন্সি থাকতে পারে। সো তার মানে দে আর নট ডেঞ্জার টু আদার পিপল, দে ক্যান সেলফ হার্ম দেমসেলফ। এক্স্যাক্টলি। আর ম্যানিক হলে ঠিক উল্টোটা হবে, সেখানেও সুইসাইডাল হতে পারে, বা সেটা হবে ইম্পালসিভ অ্যাকশন, মোর লাইক ইম্পালসিভ অ্যাকশন। বাট সেখানে যেটা হবে যে আদার ক্যান বি হার্মড। হ্যাঁ, হয়তো রাফ ড্রাইভিং, খুব ড্রাইভিং করলো, সেখানে পাবলিক উইল বি ইন ডেঞ্জার অন দ্য স্ট্রিট, তো সেটা হতে পারে। কিন্তু সেই মানুষটা তখন, যে ধরুন রোড রেজ আমরা অনেক সময় দেখি যে এই পাশ থেকে জোরে যাচ্ছে, আমি আরো জোরে যাচ্ছি, এইগুলো কি কাইন্ড অফ মেন্টাল থেকে না, কিছু আমি একটা আসে? সেইভাবে বলবো না, কারণ এটা তো পুরোটাই অ্যাসেসমেন্টের উপর ডিপেন্ড করে, বাট ইজ ওয়ান অফ দ্য সিমটমস ডেফিনেটলি। হ্যাঁ, আর পার্সোনালিটি ডিসঅর্ডার এটা সংজ্ঞা, ডেফিনেশন ফার্স্ট সংজ্ঞা ঠিক বলা যাবে না সেইভাবে, তবে পার্সোনালিটি ডিসঅর্ডার হচ্ছে এই ফর এক্সাম্পল যে আমি হঠাৎ কারোর উপর খুব ডিপেন্ডেন্ট হয়ে গেলাম, এবং কোনো কারণে যদি সেই যেটা হয় কি হঠাৎ কোনো রিলেশনটা ব্রেক করে গেল, তখন আমি খুব ডিপ্রেস হয়ে গেলাম, বা আমার বিহেভিয়ার থেকে শুরু হলো, মানে একটা অ্যাবনর্মাল বিহেভিয়ার আমি করতে শুরু করলাম, চেঁচামেচি করা, সুইসাইডাল টেন্ডেন্সি, সেলফ হার্ম, এইসব করলাম। কেন আমার সাথে এই পার্সোনালিটি যে ব্রেকআপটা হলো, তার জন্য আমি হয়তো দায়ী করলাম যার সাথে ব্রেকআপ হলো, আমার নিজের ফল্ট হয়তো আমি দেখলাম না, বা হয়তো আমি সেই স্টেজে নেই, বা এই ধরনের জিনিস। মানে আমি খুব সংক্ষেপে একটা এক্সাম্পল দিলাম, বাট এই ধরনের অনেক অ্যাক্টিভিটিস আছে যেগুলো আমরা পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে পাই। এটা একটা ওভার ডিপেন্ডেন্স। আর একটা যেটা হয় সুইসাইডাল টেন্ডেন্সি, সেলফ হার্ম অ্যাক্টিভিটিস। মানুষ কি, যাদের কোনো হেলথ ইস্যুস আছে মেন্টালি, আর যেটা আমি সবসময় দর্শকদেরকে বারবার মনে করাতে চাই যে আমাদের শরীরের যেমন হেলথ ইস্যুস হয়, আমাদের মাথারও হেলথ ইস্যু হতে পারে, বিকজ দ্যাটস পার্ট অফ দ্য বডি অ্যান্ড ইট শুড নেভার বি নেগলেক্টেড, রাইট? আমার শরীরে ব্যথা হলে আমি নিজে বুঝতে পারি, রাইট? আমার কোয়েশ্চেন হচ্ছে, মেন্টাল যদি আমার কোনো অসুস্থতা হয়, মানুষ কি সেলফ আইডেন্টিফাই করতে পারে, না অন্য লোক ধরতে পারে? দিস ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন। নাও এটা বলা খুবই মুশকিল। আমার মধ্যে ডিপ্রেশন আসছে, হোপলেসনেস আসছে, সেটা হয়তো আমি বুঝতে পারি, বাট আমার যদি কোনো বিহেভিয়ারাল চেঞ্জেস আসে, সেটা অনেক সময় আমি নোটিস করতে পারি না। কিন্তু আমার সাথে যারা থাকেন, যারা ক্লোজ, মেবি আমাদের রিলেশনশিপের মধ্যে কেউ, বা কোনো ফ্যামিলি ফ্রেন্ড, যারা আমাকে প্রত্যেক দিন দেখছে, জানে, চেনে, তারা যদি নোটিস করে যে সামথিং ইজ রং, সামথিং ইজ ডিফারেন্ট, তারা হয়তো এটা বলতে পারে যে সামথিং ইজ দেয়ার, সো ইউ নিড সাম হেল্প। ওকে, সেটা হতে পারে। ওকে। বাড়ির মানুষদের আপনি কি বলবেন? মানে একটা মেন্টাল হেলথ রুগীকে, বিছানায় পড়ে আছে রুগীকে সেবা শুশ্রূষা করে বড় করা, মানে ভালো করা ইজ ইজি। মেন্টাল হেলথ কারোর যদি চ্যালেঞ্জ থাকে, সেই রুগীকে ভালো করার কতটা মাত্রা ডিপেন্ড করে অন মেডিসিন, কতটা ডিপেন্ড করে অন ফ্যামিলি সাপোর্ট? Family support very important. Mental health, family support plays a very big role.
মেডিসিনস, দেয়ার আর মেডিসিনস। এছাড়াও আরেকটা যেটা আমরা করি সেটা হচ্ছে থেরাপি, সাইকোথেরাপি। ওকে, সেটা কি জিনিস? বিভিন্ন রকম থেরাপি, যেমন একটা হয় যে সিবিটি, কগনাইটিভ বিহেভিয়ারাল থেরাপি, যেটা খুবই কাজে যারা স্পেশালি যারা ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে ভুগছেন তাদের ক্ষেত্রে এটা হয়। এটা বলে রাখি যে সবসময় যে মেডিসিন দিয়ে যে কাজ করে, মেডিসিন যে সবসময় কাজ করে সেটা নয়। ইজ এ কম্বিনেশন অফ বোথ, অল কম্বিনেশন অফ থ্রি: ফ্যামিলি সাপোর্ট, থেরাপি প্লাস মেডিসিন। সো অল থ্রি ওয়ার্ক টুগেদার। এক্স্যাক্টলি। আর এখন আই থিঙ্ক কোভিডের পরে অনেকেই তো মেন্টাল ডিজিজটা বেড়েছে, আমরা সকলেই স্ট্যাটিস্টিক্যালি সেটা জানি, কারণ মানুষ একা থাকতে শুরু করেছে, মানুষের চাকরি চলে গেছে, মানুষের আত্মীয় স্বজনের লস হয়েছে, সো অনেকেই ওয়াজ ইম্প্যাক্টেড ইন ভেরিয়াস ওয়েজ। আর অনেকের মানে আমি এটা বলবো দর্শকদের জন্য, যারা চাকরি করেন তাদের চাকরিতে যদি বেনিফিট থাকে, অনেকেই কিন্তু চাকরির বেনিফিটের ডিটেলস জানেন না। অনেক চাকরির বেনিফিটের মধ্যে কগনিটিভ থেরাপি এখন ইনক্লুডেড, সিবিটি। আই উইল স্ট্রংলি এনকারেজ যাদের চাকরির বেনিফিট আছে, ইউ নো এনকোয়ার অ্যাবাউট দ্যাট, ফাইন্ড দ্যাট আউট, যাতে আপনার কোনো দিন দরকার হলে আপনি হেল্প নিতে পারেন। এবার আমার প্রশ্ন আপনার কাছে, আপনি বলছিলেন যে কিছু সিনিয়রদের মধ্যেও আপনি দেখেন, সেটা কি কোনো রিজন থেকে ডেভেলপ করে? কারণ ওটা তো নিশ্চয়ই বাই বার্থ বা জেনেটিক্স থেকে একটা আসে। খুব ইউনিক কারণ ডিপ্রেশন যেটা হয় সেটা হচ্ছে, ফর এনি ডিপ্রেশন there is a loss, the kind of loss. Okay. Loss can be a job loss, a financial loss, loss of love, relationship, death of very close friend, family member, parents. It could be any kind of loss. So he loss থেকে অনেক সময় ওটা মোস্ট অফ দ্য কেসে দেখা যাচ্ছে যে লস থেকে ডিপ্রেসিভ সিমটমস শুরু হয়। Depressive, like behind every depressive depression there is a loss, some kind of loss is there. তাহলে Has to be এটাই কি there. বলতে পারি, আমরা নিউজে অনেক সময় দেখি যে যত ভেটারেন্সরা আছে, সোলজার, আফগানিস্তান থেকে যারা সোলজাররা এসেছে, 70% of them they go through some mental health challenge. তো এটাও কি ওটার সঙ্গে রিলেটেড? না, ওইখানে দুটো জিনিস হতে পারে। ওখানে আরেকটা ডায়াগনোসিস আমরা করি, সেটা হচ্ছে যে পিটিএসডি, যেটার ফুল ফর্ম হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। যারা, এবং এই ধরনের পেশেন্ট আমরা অনেকবার পেয়েছি। এখানে যেরকম অনেক পেশেন্ট এসেছেন যারা দে কেম ফ্রম ওয়ার হিট জোনস, মানে সিরিয়া টিরিয়া থেকে যারা সিরিয়া, আসছে। জর্ডান, সিরিয়া, জর্ডান, আফগানিস্তান। তারা কি হয়েছে, ইদার বা এখন ইউক্রেনে যারা ডিল করছে। সো দোজ ট্রমাটিক ইভেন্ট, they have, and those events have a very bad impact on their mental health, very bad impact. যেটা হয় সেটা হয় কি যে they get flashbacks, nightmares, cannot sleep, ওখান থেকে ডিপ্রেশন শুরু হতে পারে, অ্যাংজাইটি হতে পারে, so all combination of everything. And then there are certain PTSD symptoms are very complex, like it has so many reasons, like impacting, like so many events in their life impacting on that mental illness. থ্যাংক ইউ, আপনি খুব অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন দিলেন। দর্শকদের আমি যদি জানাতে চাই যে মানুষ কেন ডাক্তারের কাছে যায় না স্টিগমাটাইজের জন্য, যে আমার কি হবে, আমাকে লোকে ডিসক্রিমিনেট করবে, এই ব্যাপারে কি কিছু বলার আছে আপনার? মানুষ কি ডিসক্রিমিনেটেড হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। স্টিগমাটা এখনো আছে, ইভেন লাইক সোসাইটি লাইক কানাডা, নর্থ আমেরিকা অর ইউরোপ। I'm not talking about like ইন্ডিয়া, বাংলাদেশ, সবাই, সেখানে তো আছেই, এখানেও আছে। তো আমার মনে হয় এখানে কিছু অ্যাওয়ারনেসের অভাব আছে। তো অ্যাওয়ারনেসটা ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের হসপিটাল বা যারা মেন্টাল হেলথের সাথে যুক্ত, তারা দে ট্রাই দেয়ার বেস্ট টু ইনক্রিজ দ্য অ্যাওয়ারনেস, আমাদের হসপিটালও ইনক্লুডেড। তবে আমি যেটা দর্শকদের কাছে একটা আবেদন রাখতে পারি যে আপনারা সবসময় এটা ট্রিট করবেন অ্যাজ ইফ ইট ইজ জাস্ট ইলনেস, not don't discriminate like, or don't differentiate between mental illness or physical illness, other illness like diabetes or heart attack or any kind of other physical symptoms. তো যখনই মনে হচ্ছে বা কেউ বলছে যে there's something wrong in you, please seek help.
অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। আমি আর একটা প্রশ্নে যাচ্ছি বিকজ আমি অনেকের সম্মুখীন হয়েছি এই প্রশ্নগুলোর। অনেক সময় রিলেশনশিপ ইম্প্যাক্ট করে, রাইট? রিলেশনশিপে আমরা এদেশে অনেক সময় দেখেছি দ্যাজ অ্যাবিউসিভ রিলেশনশিপ, রাইট? মহিলারা অনেক সময় এদেশে এসে ভিকটিম হন বিং অ্যাবিউসড। অনেক সময় হয় হাজব্যান্ডের হয়তো সন্দেহবাতিক আছে, কি মারধর করছে, কি হাজব্যান্ড নিজে ড্রাগ অ্যাডিক্ট অর অ্যালকোহলিক। এই অ্যাবিউসটা কি আপনার মনে হয় ইজ মেন্টাল হেলথ অর ইজ জাস্ট বিহেভিয়ারাল? কারণ অনেক সময় দ্য রিজন দুটোই হতে পারে। দ্য রিজন, আপনি যেমন আপনার পুরোনো একটা কথার থেকে শুনছিলাম, আপনি বলছিলেন যে কখনো খুব ডিপ্রেসড, কখনো খুব হ্যাপি। আর অ্যাবিউসের একটা রিলেশন আছে যে দে উইল অল, দ্যাটস হাউ ইউ ফাইন্ড অ্যান অ্যাবিউজার। কখনো খুব ভালোবাসছে, কখনো খুব রাগ করছে। সো ওয়্যার ইজ দ্য ফাইন লাইন অন দ্যাট? খুব ভালো প্রশ্ন এটা। এখানে একটা কথা দেন আমার মনে হচ্ছে বলা উচিত, এই যে অ্যাবিউজ কথাটা হচ্ছে, যে যা বেসিক্যালি ডোমেস্টিক অ্যাবিউজ আমি মনে করি যে খুব ইজ রাইজিং। ডোমেস্টিক ভায়োলেন্স কথাটা আমরা খুব শুনি, যেখানে ফিজিক্যাল হার্ম। কিন্তু কানাডার মতো জায়গায়, আর আমি পার্সোনালি ব্যাংকে কাজ করি বলে আমি অনেককে জানি যে দের ইজ লট অফ ডোমেস্টিক অ্যাবিউজ, যেটা ইমোশনাল অ্যাবিউজ, ভার্বাল অ্যাবিউজ, যেটা বাইরে থেকে দেখা যায় না, রাইট? অনেক রিলেশন বাইরে থেকে সুন্দর, কিন্তু দের ইজ অ্যাবিউজ অ্যান্ড দের ইজ হেল্প রিকোয়ার্ড। সো ক্যারি অন, আপনি কি বলবেন? হ্যাঁ, অ্যাবসলিউটলি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। মেন্টাল অ্যাবিউজ, ফিজিক্যাল অ্যাবিউজ, সেক্সুয়াল অ্যাবিউজ, অল কাইন্ড অফ অ্যাবিউজ এতে আসছে। অনেক সময় কি হয়, দোজ অ্যাবিউজ বিং ট্রিগার্ড বাই অ্যাডিকশন ইস্যুস। So addiction is also a very important area where we should focus. Addiction থেকে mental illness আসতে পারে। কিন্তু অ্যাডিকশন মানে হচ্ছে যে কোনো কিছুর নেশা। অ্যাডিকশন মানে কি ড্রাগ অ্যাডিকশন বা অ্যালকোহল অ্যাডিকশন হতে পারে? ইজ দেয়ার এনি কাইন্ড অফ আদার অ্যাডিকশনস? আমার মনে হয় যে আমরা এখানে ফোকাস করা উচিত অ্যালকোহল অ্যান্ড ড্রাগ অ্যাডিকশন মেনলি, বিকজ আমরা এখন মেন্টাল হেলথ নিয়ে যদি আমি কথা বলি তাহলে ওই দুটোই প্রথমে মাথায় আসে। অনেক সময় কি হয়, পিপল গেট ইনডিউসড বাই ড্রাগ, বাই অ্যালকোহল, and they get involved in this kind of activities. Mental health, mental abuse হতে পারে, physical abuse হতে পারে, সেটা খুবই দেখা গেছে আর কি। এবার ফিজিক্যাল মেন্টাল অ্যাবিউসের থেকে সরে গিয়ে আমি যদি বলি, লেটস টক অ্যাবাউট স্ট্রেস, বিকজ আই থিঙ্ক নর্থ আমেরিকায় এসে আমি এই স্ট্রেস কথাটার মানে বোধহয় বেশি বুঝেছি। ইংরেজি ডিকশনারিতে কথাটা ছিল, কিন্তু আমাদের দেশে স্ট্রেস ব্যাপারটা অত ছিল না। এখানে ফাইন্যান্সিয়াল স্ট্রেস, ইমোশনাল স্ট্রেস অনেক বেশি। হাউ মাচ ডাজ স্ট্রেস লিড টু মেন্টাল হেলথ ইস্যুস, স্পেশালি গোয়িং ব্যাক এখনের যে ইকোনমিক কন্ডিশনস, ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে, কস্ট বেড়ে যাচ্ছে, বাড়ির পুরুষরা অনেকেই খুব স্ট্রাগল করছে টু মেনটেন, এইটা ইম্প্যাক্ট করছে তাদের মেন্টাল হেলথ, দ্যাট ক্যান ইম্প্যাক্ট অন দেয়ার রিলেশনশিপ। সো এই ব্যাপারে আপনার কিছু বলার আছে? হাউ টু টেক কেয়ার অফ? ভালো প্রশ্ন এটা। স্ট্রেস ইজ পার্ট অফ আওয়ার লাইফ, সো জাস্ট টেক ইট দিস ওয়ে। নাও ইফ দ্য স্ট্রেস impact your life or your career or your profession, then this is alarming. Then it may be a clinical stress and you need help. Okay. Now there are various ways is test ke amra everybody, like, you know, go through a different stress in different point of our life. For example, আমি ড্রাইভ করছি, কোথাও একটা পৌঁছতে হবে একটা জায়গাতে in time, but I'm running out of time কেননা traffic, which is not in my control. So one way of dealing with this is that take it as it is, like you don't have any control and nothing you can do, so just cool down. মানে আন্ডারস্ট্যান্ডিং যে কোনটা সার্কামস্ট্যান্স আমার কন্ট্রোলে, এটা বলা হয় radical acceptance. Awesome. So radical acceptance. So I have no control, nobody has any control, so just accept it and try to get away from there. But এটা তখনই become a problem যখন সেইটা আমি করতে পারছি না, so আমি সেটা অ্যাকসেপ্ট করতে পারছি না, বাট আমার বিহেভিয়ার দিয়ে সেটা ইম্প্যাক্ট করছে অন্য, ইট বিকামস like it's going to impact others' relationship or my own personal mental health.
then it's a problem, then we call it a anxiety disorder. I mean, এটা হচ্ছে beginning. ওই অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে অনেক ভাগ আছে, অনেক রকম ভাগ আছে। এই গল্প তো পড়তে পড়তে হ্যাঁ আমাদের রাত কভার হয়ে যাবে, গল্প শেষ হবে না, কিন্তু আই থিঙ্ক দর্শকরা অনেক ইনফরমেশন জানতে পারলেন আজকে আপনার থেকে, আমিও অনেক কিছু শিখলাম। আপনার এই লাস্ট কথা থেকে সামারাইজ করে যেটুকু বুঝলাম হচ্ছে যে আমরা সিচুয়েশনটা আমার কন্ট্রোলে নেই, কিন্তু ওই সিচুয়েশনে আমি কিভাবে রিয়াক্ট করব সেটা আমার কন্ট্রোলে। সো অ্যাজ লং অ্যাজ উই ক্যান ম্যানিফেস্ট দ্যাট, উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। এক্স্যাক্টলি, সেটাই হচ্ছে থেরাপি। সিবিটি থেরাপি মেইন কথাই হচ্ছে ওইটা, আচ্ছা, যে বিভিন্ন রকম সিচুয়েশন আর তোমার মেন্টাল হেলথ কন্ডিশন কি, এবং সেটাকে রিয়ালিটিতে নিয়ে আসতে হবে। পারফেক্ট। শেষ করার আগে আমার খুব কিউরিওসিটিতে একটা লাস্ট প্রশ্ন আপনার কাছে। এই যে আপনি সারা দিন এবং আপনার নাইট শিফটও থাকে নার্সিং জবে, রাইট? আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এখানে আসার জন্য। আপনার গতকাল নাইট শিফট ছিল, আপনি আমাদের সঙ্গে স্টেজে আসার আগে শেয়ার করেছেন। আমার প্রশ্ন হবে, আপনি নিজের মেন্টাল হেলথকে কি করে যত্ন করেন সারা দিনের এই সব মেন্টাল হেলথ পেশেন্ট ডিল করার পরে? আমি রিল্যাক্স করি। মাইন্ডফুলনেস একটা ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ে অফ ডিলিং উইথ দিস স্ট্রেস। মাইন্ডফুলনেস বলতে আমি খুব সিম্পল ভাষায় বলি, মেডিটেশন, এক্সারসাইজ, বা সিম্পলি টেক ইউর ওন টাইম, রিল্যাক্স, ওয়াচ সাম টিভি, মুভি, মিউজিক, জাস্ট হ্যাভ সাম টাইম। মানে অফিসের কাজটা আপনি অফিসেই রেখে আসছেন, জাস্ট কিপ ইট দেয়ার, ডোন্ট ব্রিং ইট এট হোম। That's the most important. Very important. থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে এসে আমাদেরকে ইন্সপায়ার করার জন্য, এডুকেট করার জন্য। দর্শকদের নিশ্চয়ই কাজে লাগবে। নমস্কার। নমস্কার, ধন্যবাদ।